চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, তোমাদের যেমন বলেছিলাম আজকে রচনাকে দেখতে যাবো। তো চলো আজকে রচনাকে দেখতে বেরিয়ে পড়ি। চান টান করে নিয়েছি, কারণ কখন ঢুকবো জানি না, সেই কারণে চান টান করে এখন কম্পিউটার গেছে। যদি রচনা এখনও আসেনি, আসলে তো আমাদের মাঠ পুরো ফাঁকা, আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে পুরো ফাঁকা রয়েছে, মাঠটা এখনও আসেনি। শুনছিলাম এই পড়াচণ্ডীতলায় চলে এসছে। আর চলো আমরাও রেডি হয়ে গেছি, তো পরে বেরিয়ে পড়বো। একটা ছাতা নেবো, যা রোদ্দুর বাবারে। তো চলো রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ি। আমার তো একদমই দেরি সহ্য হচ্ছিল না। আমি আর বাবু দুজনে বেরিয়ে গেছি দেখতে রচনা এসছে কিনা। আমি এইদিকে যাচ্ছি, বাবু ওই দিকে যাচ্ছে, আমার পেছন দিকে বাবু, উল্টো দিকে আমি, মানে দুজন দুদিকে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। মাও রেডি হয়ে গেছে, বাবু অলরেডি চলে গেছে। এই যে মা পুরো রেডি, আর মা রান্না করছে এখন। রচনা চলে এসছে, এখন আমরা রান্না করছি। তো যাই হোক চলো, বাবু তো অলরেডি চলে গেছে। বাবু দেখে মনে হয় সবাইকে ডাক্তার রাখতে চলে আসছে। মা তাড়াতাড়ি করো, হাতে পুরো ফুটিয়ে নিতে হতো। অ্যাকচুয়ালি রান্নাটাও করে যেতে হবে, কারণ দুপুরবেলা কখন বাড়ি আসবো, কখন রান্না করবো, এই চিন্তায় ভাবলাম ভাতটা অন্তত করে নিয়ে যাই। আর মেয়ের জন্য একটু সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিটা প্রেশার সিটি দিয়ে রাখলাম, আর মা এদিকে ভাতটা দেখছে। আমি রেডি হয়ে মাকে অনেকক্ষণ বলছিলাম যে আমি ক্লিপ নিয়ে আনলাম না তোমার বাবা, ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তো ক্লিপটা নিয়ে এবার যাচ্ছে দৌড়ে। বাড়ির পাশে রচনা আসছে, দেখতে যাবো না? এটা তো হতেই পারে না। রচনার দিকে দেখতে তো ভীষণ সুন্দর। আমি আগের দিনও দেখেছিলাম, তোমরা ব্লগে যেমন দেখতে পেয়েছো। আর দেখো কতটা ভিড় হচ্ছে। অ্যাকচুয়ালি 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডে রচনা মোটামুটি ঘুরে বেড়াচ্ছে। আর এখন তো রোজই একটা না একটা ওয়ার্ডে আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে, তো ওই জন্য ভিড়টা একটু কম। অনেকে বলেছে অনেক ভিড় কম, অ্যাকচুয়ালি এই কারণেই, কারণ আমাদের ওখানে বড়াইচণ্ডীতলা প্লাস মসজিদ প্লাস আমাদের ওই রাস্তা পুরো হেঁটে ঘুরেই আসছে রচনা। তো সবাই মোটামুটি যে যেমন রাস্তায় দেখে নিচ্ছে, সবার এক চোখে দেখা দেখলেই হচ্ছে। আর এদিকে দেখো কত ফুল দিয়ে কত কিছু রকম সাজিয়ে রেখে দিয়েছে। আর দেখতে দেখতে বলতে বলতে রচনা ঢুকে গেছে, আর সাইড করতে করতে তার গার্ডগুলোর সঙ্গে এসে আমাদের ধাক্কা দিয়ে একদম সাইড করে দিল। এই হচ্ছে আমাদের রচনা দি। জাস্ট দেখো, লুকিং লাইক এ ওয়াও, মানে দারুণ সুন্দর দেখতে, এখনো এই এজে এই বয়সে। তবে একটা কথা বলি, গার্ড যেগুলো এসেছিল সেগুলো কিন্তু মানুষ খারাপ নয়, মানে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভালো। কারণ লাস্টের দিকে আমি আর ঐশ্বর্য যখন রচনার দিকে দেখতে পারছিলাম না, তখন কিন্তু গার্ডগুলো আমাকে হেল্প করেছিল। ইভেন ঐশ্বর্যকে ওই গার্ডগুলো বলেছিল তুমি যাও ঐশ্বর্য, তুমি রচনার কাছে যাও, আমি পিকচার তোলার ব্যবস্থা করে দিচ্ছি। যখন পার্সোনালি কথা বলছিল তখন অ্যাকচুয়ালি গার্ডগুলো আমাদের খুব হেল্প করেছিল। ইভেন হ্যান্ডশেক পর্যন্ত করার সুযোগ করে দিয়েছিল গার্ডগুলোই আমাকে আর ঐশ্বর্যকে, যেটা একদমই পসিবল ছিল না। তারপর একটা কথা না বললে নয়, আমাদের এখানে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা দিও অনেক হেল্প করেছিল, যে তুমি ওঠো, অ্যাকচুয়ালি স্টেজে উঠে রচনাদির সঙ্গে ফটো তোলো। তো সেই সুবিধাটাও আমি মৌমিতা দির জন্যই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা দি। তুমি যদি ব্লগটা সত্যি দেখে থাকো তো তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্যই এত কাছাকাছি রচনাকে আরও দেখতে পেয়েছি, অন্তত টাচ করতে পেরেছি, রচনার সঙ্গে ভিডিও নিতে পেরেছি, সেলফি নিতে পেরেছি। আর এইদিকে আমাদের রচনার দিকে সম্বোধন করা ছিল, মানে একটু বরণ করে নেওয়া হচ্ছিল। পাড়ারই কোনো এক ঠাকুমা, কারণ আমি চিনি না, একজন ডেকেছিল, ইন্দ্রনীল কাকু ওখানে ডাকলো ওনাকে। তো উনি গিয়ে স্টেজে রচনার দিকে উত্তরটা দিয়ে ফুল দিয়ে মানে তোমাকে বরণ করে নিল। আজকে আমি এখানে আসতে পেরেছি আপনাদের সকলের সামনে। এই বিশ্বাস, এই ভরসা আমাদের জননেত্রী মা মাটি মানুষের মা, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত ভালোবাসার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা রেখেছেন। আমাদের সকলের খুব ভালোবাসার আরও একজন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাস রেখেছেন, সেজন্য আমি ভীষণ খুশি এবং চিরকৃতজ্ঞ তাদের কাছে। আজকে মঞ্চে অনেক বিশিষ্ট মানুষ রয়েছেন, আমাদের সকলের প্রিয় মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, কিন্তু তার উপরই আমার বহুদিনের পরিচিত আমার মানুষ এবং আমার ভীষণ প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার দাদা ইন্দ্রনীল দা আছেন, আমাদের মেয়র মহাশয় আছেন, আমাদের ডেপুটি মেয়র মহাশয় আছেন, আমাদের খুব প্রিয়, আপনাদের ভীষণ ভালো বক্তৃতা দেন এবং দারুণ এনার্জেটিক একজন মানুষ, তিনি হচ্ছেন অসীমাদি, তিনি আছেন, এবং আরও অনেক বিশিষ্ট মানুষরা রয়েছেন। তাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। তথা আপনারা যারা সবাই এখানে এই গরমের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে দেখে আমার কষ্ট লাগছে, কিন্তু তাও আপনারা দাঁড়িয়ে আছেন, আমি ভীষণ খুশি। বিশ্বাস করুন, কখনো তো ভাবিনি যে রাজনীতির মঞ্চে এসে কথা বলবো, কখনো আপনাদের সঙ্গে রাজনৈতিক বক্তৃতা দেবো, কিন্তু রাজনৈতিক বক্তৃতা দিতে আমি সত্যিই পারি না। আমি শুধু এইটুকু বলতে পারি, আমার যে ভরসা, যে বিশ্বাস নিয়ে দিদি আপনাদের কাছে পাঠিয়েছেন, হুগলির মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, সেই বিশ্বাস
এবং সেই ভরসা আমি কখনো ক্ষুণ্ণ হতে দেবো না। আমি আমার জান প্রাণ লাগিয়ে দেবো যাতে ভূমি মানুষ সব সময় ভালো থাকে, তাদের দুঃখ, তাদের যা যা অভিযোগ থাকবে, যা যা কষ্ট থাকবে, সেগুলো সব নিশ্চিতভাবে শুনবো এবং সেটা যাতে দিদির কান অবধি পৌঁছায় সেই চেষ্টা আমি অবিরত করে যাব। আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সকলের পাশে থাকার, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ জয় করা যায়, একা রাজনীতি করা যায় না। যারা ভাবে আমরা একাই সর্বে সর্বা, তারা ভুল ভাবে। আপনাদেরকে ছাড়া, আমার তৃণমূল কংগ্রেস পার্টির মানুষজন ছাড়া, আপনাদের ভালোবাসা বিশ্বাস ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধ জয় করা যাবে না, কারণ এটা বিশাল বড় একটা যুদ্ধ। দিদি সেই ভরসা রেখেছেন, দিদি চাইছেন আমাদের পশ্চিমবাংলার মাথা তুলে ধরা এবং আমাদের পশ্চিমবাংলার প্রতিটি মানুষ তৃণমূল কংগ্রেস পার্টির পাশে থাকুক। আমাদের তৃণমূল কংগ্রেস পার্টিকে কিন্তু ভোট দিতেই হবে এবং ভোট দিয়ে জেতাতেই হবে। আপনারা পাশে আছেন তো? সাথে থাকবেন তো? থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যেই ভরসা নিয়ে আমাকে পাশে রাখবেন, আপনাদের যদি ভালোবাসা থাকে আমি পাশে থাকতে পারবো, তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আগামী 5 বছর রচনা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কি করতে পারে। শুধু এইটুকু বলবো, আমাদের বিরোধী পক্ষের শিল্পী বলুন বা যেখানেই বলুন, কিছু শিল্পী সম্বন্ধে মানুষ আমাকে প্রচুর প্রশ্ন করেন যে আপনি দিদি সেরকম হয়ে যাবেন না তো, আপনি ওদের মতন হবেন না তো, আপনাকে আমরা দেখতে পাবো না, এরকম হবে না তো। দেখুন, আমি এখন মাইক ধরে বা ভোটের আগে অনেক কথা হয়তো বললে আপনারা ভাবেন ভোটের আগে বলছি রচনা কি, তারপরে হয়তো আর দেখতে পাবো না। তখন এই যে ভাষণটা দিচ্ছি, এখন তো মোবাইলের যুগ, আপনারা সবাই রেকর্ডিং করছেন, পরে তো রেকর্ডিংটা দেখাবেন, দিদি দেখুন আপনি চন্দননগরে এসে এই তারিখে এই কথাগুলো বলে গেছেন, কোথায় তাহলে আপনি কোনোদিন বলতে পারবেন না, কারণ আমাকে পাবেন, আমি আপনাদের সামনে আসবো। এবং বিশ্বাস করুন, আমি সবাইকে বলেছি, আমার দলের যারা মানুষজন আছেন, যে সবার আগে আমার এখানে অফিস চাই, যাতে আমি সেখানে বসতে পারি এবং প্রতিটি মানুষের সাথে কথা বলতে পারি, তাদের থেকে শুনতে পারি যে তারা কি চায়, কি তাদের সুবিধা অসুবিধে। তো সবার আগে 4 জুন যাই হোক না কেন ফলাফল, যদি আমি বিজয়ী হই, সবার আগে আপনাদের সামনে এসে বলবো যে আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে আচ্ছা আমি নির্বাচিত হয়ে, আচ্ছা আমরা হবই, আর নির্বাচিত হওয়ার পরে যখন আবার এই মন্দিরে আসবো, কারণ মায়ের কাছে তো আশীর্বাদ নিতে আসবো, তখন যখন আসবো আপনাদেরকে বলে দেবো যে এইটা হচ্ছে আমার অফিসের অ্যাড্রেস, এখানে আসবেন আমার কাছে, ঠিক আছে? আর আজকে আমাদের এখানে বড়াইচণ্ডীতলার ওখানে মাকে পুজো দিয়েছিল রচনা দিদি, আর ওখান থেকেই মোটামুটি এসছে। আজকে মানে চতুর্দিকে ছিল তো রচনা দিদি সকাল থেকে, ওই জন্য এখানে ভিড়টা একটু কম ছিল, কম বলতে তাও প্রচুর ভিড় ছিল। আর তার মধ্যে ছিল প্রেসটাও তো প্রচুর কন্টিনিউ ইন্টারভিউ নিচ্ছিলেন। যাই হোক, প্রচুর ভিড়ভাট্টা ছিল। তার মধ্যে রচনাদির সঙ্গে এই যে একদম কাছে স্টেজে উঠে রচনাদির সঙ্গে একটা সেলফিও নিতে পেরেছিলাম, সেটা তোমাদের ব্লগে শেয়ার করিনি, কিন্তু ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটার সঙ্গে রচনাদি ছিলেন, আর রচনাদির সঙ্গে সেই ভিডিওটা আমি নিতে পেরেছি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি কি পার্টি করি না সেটা নিয়ে কথা বলতে চাইছি না। আর রচনাদিকে আমি কিন্তু পার্টি থেকে চিনি না, রচনাদিকে আমরা কিন্তু নায়িকা হিসেবে চিনি, আর দিদি নাম্বার 1 হিসাবেই চিনি। তো সেই জন্য আরও ইন্টারেস্টিং লাগছিলো, সে যে পার্টি করুক না কেন আর আমি যে পার্টি করুক না কেন, সবার সঙ্গে এক হয় না। তো যাই হোক, এই দেখো রচনাদির সঙ্গে একটা সেলফি নিয়ে নিচ্ছে, আর আমাদের যে কাউন্সিলর মৌমিতা দি, এই যে রচনাদির সঙ্গে একটা সেলফি টুক করে নিয়েছিলাম। আর এত ভিড় ছিল যে কি আর বলবো, মানে ওখানে দাঁড়ানোই অসম্ভব হয়ে যাচ্ছিল। তার মধ্যে বডিগার্ড, লোকজন, ম্যানেজার, সিকিউরিটি, প্রচুর লোক ছিল। আর তোমাদের আগেও বলেছি রচনা দিকে কিন্তু দেখতে খুব সুন্দর, আর মানে আমার খুব ভালোই লেগেছে। আর আমার মেয়ে কিন্তু বারংবার দেখতে যাচ্ছিল রচনার দিকে, আর বারবার ওকে গার্ডরা বলছিল যে যাও, কিন্তু ও ভয় পাচ্ছিল, হাত ধরে পর্যন্ত গার্ডরা রচনাদির কাছে দিয়ে দিয়েছিল, কিন্তু ও ওখানে দাঁড়ালোই না। তো দেখো রচনাদির কত কাছে রয়েছি। অনেকে বলছিল না কালকে যে আমি কাছ থেকে ফটো তুলেছি, কাছ থেকে যে ফটো তুলেছি সব তো ভালো কথা, আর আমি আজকে কাছ থেকে টাচ করে এসেছি, হ্যান্ডশেক করে এসেছি, আমি আজকে ভীষণ এক্সাইটেড। বাড়িতে এসে মনে হচ্ছিলো হাতটা ধোবো না, মানে আমি এত এক্সাইটেড ছিলাম, যে হাত দিয়ে হ্যান্ডশেক করেছি সেই হাতটা ওরকমই থাক 2-4 দিন। গাইস, তো আমরা রচনা দিদিকে দেখে নিয়েছি, আর আমাদের এখানে তো অনেকটা সময় কাটালো, আর তোমরা ব্লগে দেখতে পারলে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভীষণ হ্যাপি, আমাদের দিকে তাকিয়ে হচ্ছে, কথা বলেছে, আর আমার মেয়েও এসেছিলো, ওর দিকেও হাই করেছে, হ্যাপি। রচনা দিকে দেখতে পেয়েছো? রচনা দিকে দেখেছো? হ্যাঁ দেখেছো, তোমাকে কি করেছে, হাই করেছে। আর এই যে ঐশ্বর্য সবসময় সুযোগটা হাতছাড়া করে দেয়, মানে ওকে বলছে আয় সেলফি করতে, হলে ও তুলছে না রচনাদির সঙ্গে, এটাকে ভাবা যায়? মানে আমি পিকচারটা বাঁধিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু সেটা আমার কপালে সহ্য হলো না।